এতদিন আমরা জানতাম বকখালি মানে সেই একঘেয়েমি হোটেলে থাকা এবং সন্ধেবেলায় জলহীন সমুদ্রের সাদা বালির বিচের মধ্যে সময় কাটানো, কিন্তু এখন সময় পাল্টেছে, দিনও পাল্টেছে। এখন মৌসুমী দ্বীপের মতো বকখালিতেও সমুদ্রের একদম পাশেই ঝাউবনের মধ্যে টেন্টে থাকার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে আমাদের টেন্ট আর এই হচ্ছে সমুদ্র। 24 ঘন্টার জন্য বিভিন্ন এলাকার খাবারে ভুরিভোজ, দীঘার মতো বড় বড় সমুদ্রের ঢেউ, বাগদা নিরিবিলি ঝাউবনের মতোই ছোট্ট ঝাউবনে দোলায় দোল খেতে খেতে সমুদ্রের গর্জন শোনার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই রয়েছে বকখালির এই জায়গাতে। দীঘা পুরি ভুলে যাবেন, আজকে এমন একটা জায়গার সন্ধান দেবো আপনাদের। ইচ্ছে করলে সন্ধ্যের দিকে মাত্র 15 টাকা দিয়ে বকখালির বিচেও ঘুরে আসা যায়। পুরো ভিডিও দেখলেই অবশ্যই ইচ্ছে করতে পারে একদিনের জন্য দীঘা ছেড়ে বকখালিতে ঘুরতে আসার। হ্যালো বন্ধুগণ, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। দীঘা পুরীতে বর্তমানে এত ভিড় এখন যে বিচের মধ্যে এখন পা গলানোর জায়গা নেই, সেই জন্য আজকে ঠিক করলাম আজকে বকখালি যাব একদিনের জন্য। বকখালি দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে করে, আর তাছাড়া বাসে করেও যেতে পারেন ধর্মতলা থেকে। আর বকখালি যেতে হলে আগে থেকে কিন্তু কোনো রকম টিকিট করা লাগে না। তো আমি এখন দাঁড়িয়েছি আমার বাড়ির নিয়ারেস্ট রেল স্টেশন পাঁশকুড়া জংশনে। বর্তমানে এখন ট্রেনে প্রচণ্ড চাপ, বিশেষ করে ট্রেন লাইন প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে। তো সকালে শিয়ালদহ স্টেশনে আমি যদি ঠিক টাইমে পৌঁছই তাহলে আমি ট্রেনে করে জার্নি করব, আর তা না হলে বাসে করে। এখন বাজলো 5টা বেজে 30 মিনিট, পৌঁছে গেছি হাওড়াতে। 1.5 ঘন্টার মতো হাতে সময় আছে, যাই হোক ভাগ্য ভালো। তো শেষমেশ আজকে হচ্ছে লোকাল ট্রেনে করেই যাচ্ছি। এখন বাজে সকাল 6টা, 1 ঘন্টার মতো হাতে সময় আছে। তাহলে চলুন ভেতরে এখন স্টেশনে যাওয়া যাক। 25 টাকা দিয়ে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। আপনারা বকখালি যান কিংবা মৌসুমী যেখানেই যান না কেন, এই যে সকালে 7টা বেজে 15 মিনিটের যে নামখানা লোকাল রয়েছে, এই ট্রেনে করেই কিন্তু যেতে হয়। এই লোকাল ট্রেনে সিট পাওয়ার জন্য কমপক্ষে 30 মিনিট আগে পৌঁছে যাওয়াই ভালো, কারণ সারাদিনে ডাইরেক্ট নামখানা পর্যন্ত খুব কম লোকাল রয়েছে, যার জন্য মারাত্মক লেভেলের একটা ভিড় দেখতে পাওয়া যায়। প্রায় 15 মিনিট আগে ট্রেনটা হচ্ছে দিয়ে দিয়েছি 18 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন দেখছি এখন মারাত্মক ভিড়। ট্রেনে করে জার্নি করলে যেহেতু লোকাল ট্রেনে করে জার্নি করতে হয়, সেই জন্য নামখানা পৌঁছতেই সময় লেগে যায় প্রায় 3 ঘন্টারও ওপরে। অনেকগুলো লোকাল স্টেশন ক্রস করে প্রথমে আমাদের পৌঁছতে হবে লক্ষ্মীকান্তপুরে। ঘড়ি কাটায় এখন হচ্ছে সকাল 9টা, এখন এই সময় কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, এখানে এসে আমরা হচ্ছে উপস্থিত হয়েছি। এরপরে এখান থেকে ট্রেনটার নাম এবং নাম্বার প্লেট চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে তারপরে পৌঁছবে নামখানাতে। তো এখন এখান থেকে পৌঁছতে আমাদের প্রায় ওই 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা পর্যন্ত এই ট্রেনে সবথেকে লং হল্ট ছিল এই লক্ষ্মীকান্তপুরেই। এই লোকাল ট্রেনে দাঁড়ানোর টাইম অনুসারে লক্ষ্মীকান্তপুর লোকাল স্টেশনকে আমি যদি কোনো জংশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলেও কিন্তু খুব একটা মন্দ হবে না। এখন বাজে সকাল 10টা বেজে 10 মিনিট, আর এখন নামখানার 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো এখন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা হচ্ছে বাইরে বেরোবো। এই যে দেখুন পেছনে, এইটা হচ্ছে নামখানা স্টেশন, আর স্টেশনের একদম বাইরে এই জায়গাতে রয়েছে অটো স্ট্যান্ড। একটু ভুল বলে ফেললাম, এটা আসলে অটো না, টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো এবং ম্যাজিক ভ্যান আপনারা শেয়ারিংয়ে এবং রিজার্ভে যে কোনো জায়গায় যাওয়ার জন্য পেয়ে যাবেন। লোকাল ট্রেনে জার্নি করা কালীন পেটের মধ্যে একটা দানা পানিও পড়েনি, সেই জন্য স্টেশন থেকে বেরিয়েই সামনে একটা হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর পায়ে হাঁটা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মেন রোডে। আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকেও টোটোতে করে যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু অল্প একটু কষ্ট করে পায়ে হেঁটে মেন রোডে এলে এখান থেকে ভাড়াটা পড়বে অনেকটা কম। বকখালি নামখানা স্টেশন থেকে আমরা এখন এই শেয়ারিং অটোতে করে এখন যাচ্ছি বকখালি। আগের ভাড়া কত ছিল জানি না, এখন নিচ্ছে 40 টাকা। নামখানা থেকে রিজার্ভেও কিন্তু বকখালিতে যাওয়া যায়, 350 টাকা 400 টাকা এইরকম হচ্ছে প্রাইস। হাতে সময় থাকলে নামখানা থেকে ডাইরেক্ট টোটোতে করেও কিন্তু বকখালি পর্যন্ত যাওয়া যায়, তাতে 10 টাকা বেশি খরচ পড়বে আর সময়টাও লেগে যাবে একটু বেশি। কলকাতা থেকে বাসে করে আসতে হলে এই রোড ধরেই কিন্তু আসতে হয়, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় বাসের ভিড়ের মধ্যে গুঁতো খাওয়ার থেকে যদি আগে থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছানো যায় তাহলে কিন্তু ট্রেন জার্নি হবে সবথেকে বেস্ট। বকখালিতে ঘুরতে এসেছি এখানে আমরা 1 রাত্রি 2 দিনের জন্য। আমরা কিন্তু যে অটোটাই করে এসেছিলাম, এখন এই জায়গাটায় আমরা হচ্ছে নেমে পড়েছি। পেট্রোল পাম্প আছে, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এই যে দেখছেন এইদিকে একটা গলি আছে। অটো থেকে আমি যেই জায়গায় নেমেছি এখান থেকে বকখালির বিচ মাত্র 1 কিলোমিটার।
বকখালি ঘুরতে আসলে সবাই সেই একঘেয়েমি হোটেলে থাকাই পছন্দ করে, কিন্তু আমরা বকখালিটাকে একটু আলাদাভাবে এনজয় করব বলে বাড়ি থেকে ফোন করে একটা নতুন ক্যাম্পে চলে এসেছি। এই সরু রাস্তা ধরে 200-250 মিটার আমরা ভেতরে প্রবেশ করলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টের। এখানে সুন্দর একটা গেট। চলুন এখন ভেতরে প্রবেশ করা যাক। ক্যাম্পে আমাদের ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হতে হবে। নামখানায় পৌঁছে টেন্টে থাকার কথা ভাবলেই আগে মাথায় আসতো মৌসুমী দ্বীপের কথা, কিন্তু এখন বকখালিতেও মৌসুমীর মতোই সমুদ্রের একদম পাশেই রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা। আমরা সবেমাত্র এই আমাদের ক্যাম্পে এন্ট্রি করেছি। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে বাইরে কী নিয়েছো এটা হচ্ছে ফ্রুটি। খুব ঠান্ডা কিন্তু এটা গরমের সময় দারুণ লাগছে। এইদিকে লাইন ধরে এইদিকে অনেক টেন্ট আছে, এইদিকে অনেক টেন্ট রয়েছে। আমরা এই টেন্টের মধ্যে আছি। এই টেন্টটা হচ্ছে এসি আছে। সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখাবো। আগে এটা খেয়ে নিই। এই টেন্টটা হচ্ছে সুইট টেন্ট, ডবল বেডের টেন্ট এটা। এই টেন্টে আমরা আজকে থাকবো রাত্রেবেলায়। আর এখানে আছে টিভিটা আপনারা চালাতে পারেন, টিভিটা কিন্তু চলে। একটা পাখার ব্যবস্থা আছে। আর এখানে এসি রয়েছে। এটা এইরকম আলনা, এরকম একটু ইউনিক ডিজাইনের। এখানে একটা এরকম টেবিল দেওয়া আছে, তার সাথে এখানে স্নান করার জন্য টাওয়েল, সাবান টাবান সব কিছু দেওয়া আছে। এখানে একটা অ্যাস্ট্রে, কেউ যদি স্মোকিং করেন তাহলে কাজে লাগবে। আর এইদিকে এখানে কিন্তু রয়েছে এখানে বাথরুম অ্যাটাচ। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখছেন কত সুন্দর। এখানে কোমর টোমর দেওয়া আছে, কিন্তু এখানে শাওয়ার নেই, কিন্তু বাকি সব কিছু এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এখানে বেসিন, এই হচ্ছে আয়না। আর এখানে এরকম হুক আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। আর ভেতরে লাইটের সমস্ত সুইচ কিন্তু এখানে দেওয়া আছে। এই হচ্ছে একদিনের জন্য আমাদের আস্তানা। তো দুপুরে গরমের সময় যেহেতু আমরা এসেছি, এখন সবার আগে আমরা ফ্রেশ হব। আর এই যে দেখছেন ঝাউ গাছের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের বিচে। এখানে কিন্তু টেন্টে একটা ভালো জিনিস, একদম টেন্টের পাশেই রয়েছে সমুদ্র। টেন্ট থেকে আমরা ভীষণ সমুদ্রের গর্জন শুনতে পেয়ে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। দেখি ওখানে যদি জল সেই রকম থাকে তাহলে ওখানে আমরা স্নানও করতে পারি। এই হচ্ছে আমাদের টেন্ট আর এই হচ্ছে সমুদ্র। আজকে আমরা এসেছি বকখালির একদম একটা আলাদা জায়গায়। জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে সমুদ্রের এত বড় বড় এখানে ঢেউ, পাগল করা ঢেউ। বকখালির মতো জায়গায় দীঘার থেকেও বড় বড় এরকম ঢেউ কিন্তু কল্পনা করা যায় না। আর এই জায়গায় কিন্তু স্নান করা মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা। এই যে দেখুন ঢেউ আসছে। এ বাবা, প্যান্টটা ভিজে গেলাম। এখানে স্নান করা যাবে না। তো আমরা এই পাড় ধরে এখন ওই দিকে একটু হেঁটে যাব বকখালির দিকে। যদি ওখানে জল কম থাকে তাহলে দেখি স্নান করা যায় কিনা। আর আপনাদেরকেও বলছি, এখানে ঘুরতে আসলে সমুদ্রটা আপনারা উপভোগ করুন, কিন্তু ভুল করো এই জায়গাতে দুপুরের সময় স্নান করতে নামবেন না, তাতে কিন্তু জীবনের ঝুঁকি বাড়বে। তো সমুদ্র স্নান হয়ে গেল। তারপর আবার এসে এখানে আমাদের টেন্টে আবার স্নান করেছি। গা হাতে পুরো বালি চিপকে গিয়েছিল। তারপরে এখন বেশ ভালোই দুপুর গড়িয়েছে। কি দিয়েছে খাবারে দুপুরের লাঞ্চে সেটা আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখছেন এইরকম একটা থালিতে করে এইরকম খাবার দিয়ে গেছে। এত রকম মেনু আছে আজকে খাবারে। রুই মাছের ঝোল এটা, এই পাশে এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে আমের চাটনি, মানে এটা আলু পোস্তর কিছু একটা হবে একটা। তো এটা খেয়ে বলবো টেস্ট করে কেমন হয়েছে। আর এটা একটা হচ্ছে কুমড়োর সবজি। এখানে এটা হচ্ছে ডাল, ঝুরঝুরে করে আলু ভাজা, পেঁয়াজ, শসা কুচি, লেবু, এখানে কাঁচা লঙ্কা, তার সাথে পাঁপড়। তো এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা করব। আর কেমন খাবারের টেস্ট সেটা খাবারের পরে আপনাদের বলছি। তো সবার প্রথমে শুরু করব ডাল দিয়ে। মাছ ভাতে বাঙালির নাম থাকলেও আমার কাছে কিন্তু ডালটা খুব প্রিয়, তাই ডালটা দিয়ে শুরু করেছিলাম। ডালের সুন্দর ফোড়নের গন্ধ এবং টেস্ট নিয়েই বুঝেছিলাম যে বাকি খাবারগুলো দারুণ হবে। এতগুলো খাবারের মধ্যে একমাত্র মাছের ঝোলটাই ছিল বাড়ির মতো। বাকি সমস্ত খাবারগুলো ছিল সব ডিসেন্ট, প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা। নামিয়ে অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এত সুন্দর স্বাদ খুব কমই পেয়েছি। আমরা ব্লগারেরা ট্রেন জার্নি ছাড়া বাকি সমস্ত খাবারের দুর্নাম কিন্তু খুব কমই করি। অনেক সময় নর্মাল খাবারকেও ভালো বলে থাকি, কিন্তু সত্যি বলতে এখানের খাবারের টেস্ট এত সুন্দর না, এখানে এসে আপনারা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। পেটের মধ্যে প্রবল খিদে এবং মুখের মধ্যে খাবারের স্বাদ বরাবর না থাকলে আমি কিন্তু সচরাচর ভাত নিই না। আর শেষ পাতায় রয়েছে আমের চাটনি, বেশ টক মিষ্টি মিষ্টি। সেই দুপুরে গরমের সময় না এরকম টক খেতে দারুণ লাগে। আমি অনেক কিছু খাই, কিন্তু কোনো খাবারের নামই আমি ঠিক করে জানি না। মিষ্টিটা বলছে ছানা বড়া, মিষ্টির ভেতরটা কিন্তু দারুণ আর খেতেও কিন্তু দারুণ। এখন বাজে বিকেল 4:49। আমরা দুপুরে লাঞ্চ করেছি, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো এখন এখানে যে কিছু টেন্ট আছে আপনাদের সেই টেন্টগুলোকে একটু ঘুরিয়ে দেখাই। মানে এখানে সব রকম টেন্ট মিলিয়ে 18টা টেন্ট আছে এখানে, তাই তো? আচ্ছা, এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে এখানে, এই টেন্টগুলোর নাম কি? এগুলো হচ্ছে জঙ্গল টেন্ট।
জঙ্গল টেন্ট। এই যে টেন্টটা দেখতে পাচ্ছেন, এই টেন্টটা হচ্ছে জঙ্গল টেন্ট। নিচে ঘুমানোর জন্য একটা এরকম ডবল বিছানা দেখতে পাচ্ছেন, দুটো হচ্ছে বালিশ এখানে রাখা আছে, এখানে ওপরে এখানে পাখা, লাইটের ব্যবস্থাও আছে। আর এইগুলো হচ্ছে ছোট ছোট এখানে উইন্ডো। হচ্ছে প্রাইস বলছেন কত? 900 টাকা। এই একটা টেন্ট বলছে, এই টেন্টটার নাম বলছে সুইট টেন্ট। টেন্টের ভেতরটা একটু দেখা যাবে। এইরকম একটা খাট রয়েছে এখানে, ডবল বেডেড, দুটো বালিশ এখানে দেখতে পাচ্ছেন। ওরে এখানে দুটো লাইট, এখানে টিভি, এখানে পাখার ব্যবস্থা আছে, সঙ্গে কিন্তু এখানে এসি পেয়ে যাবেন, টেবিল আছে। আর এখানে কিন্তু এর সাথে রয়েছে সুন্দর একটা হচ্ছে এরকম অ্যাটাচ বাথরুম, এরকম কোমোড, এরকম আয়নার বেসিন টেসিন সমস্ত কিছুই রয়েছে। এই টেন্টে থাকা এবং খাওয়া নিয়ে 1500 টাকা করে পার হেড দুজনকে দেওয়া হয়, তাই তো? সিঙ্গেল আসলে পাওয়া যায় না? পাওয়া যায়, মানে ওটা হচ্ছে থানায়। আচ্ছা। আর এখানে কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে ঝাউবন আর এইদিকে কিন্তু সমুদ্র। তখন আমি স্নান করার সময় দেখাচ্ছিলাম এখানে সমুদ্রের বিচ, আর একদম বিচের পাশেই এই হচ্ছে এখানের টেন্ট। আর এই যে টেন্টের এরিয়াটা, এটা কিন্তু বিশাল বড়। আর এখন এখানে একটা হচ্ছে অফার চলছে, যেই 1500 টাকার টেন্ট আপনাদেরকে দেখালাম, ওটা কিন্তু আপনারা যদি এখন খুব মানে তাড়াতাড়ি যোগাযোগ করে আসতে পারেন, তাহলে 200 টাকা এখন হচ্ছে লেস হয়ে যাবে। যেই টেন্টে আমরা হচ্ছে উঠেছি, এই টেন্ট কিন্তু আপনারা প্যাকেজ ছাড়াও আপনারা নিতে পারেন। পুরো টেন্টের প্রাইস 1500 টাকা এবং হচ্ছে 1800 টাকা, তাই তো? বিকেলের ঝাউ বাগান, দুপুরে এই জায়গা দিয়ে গিয়েছিলাম, কিন্তু এই বিকেলের সময় দেখুন এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর এটা একটা বাচ্চাদের পার্কের মতো, এরকম ছোট্ট ছোট্ট সব কার্টুনগুলো দেখছেন এখানে রাস্তার দুই পাশে এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর এইখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য এইরকম ছোট্ট ছোট্ট সব জায়গাগুলো করা আছে। কি সুন্দর লাগছে না বিকেলের সময় জায়গাটা? একমাত্র বকখালি এই জায়গাতেই রয়েছে এইরকম বড় বড় সব উইন্ড টারবাইনের প্রজেক্টগুলো। আর এই পাখার একটা একটা করে ব্লেড কিন্তু ভেঙে গিয়েছে। এখানে বলছে ওই যে আমফান ঝড় হয়েছিল, ওই ঝড়ের সময় একটা একটা করে পাখা সব হচ্ছে ভেঙে গিয়ে সব হচ্ছে উড়ে গিয়েছে। এখানে আসার পরে এই উইন্ড টারবাইন ছাড়া আমাকে যে জিনিসটা সবথেকে বেশি আকর্ষণ করেছে, সেটা আমাদের টেন্টের পেছনে থাকা ছোট্ট একটা পার্ক এবং এই ঝাউবনটা, যেখানে দোলনায় বসে সমুদ্রের ঝোড়ো হাওয়া এবং জলের গর্জন উপভোগ করা যায়। দুপুরবেলায় যখন স্নান করতে এসেছিলাম তখন এই জায়গাটাতে দেখিয়েছিলাম, এই উপরে ওখানে জল ছিল। আর এখন দেখুন বিকেলের এই টাইমে জল একদমই নেই, আর পুরো শুকিয়ে একদম জল অনেক দূর পর্যন্ত নেমে গেছে। ওখানে দূরে দেখতে পাচ্ছি কয়েকটা ওখানে ভাই ওখানে ক্রিকেট খেলছে, মানে সমুদ্রের মধ্যে। তাহলে ভাবুন দুপুরের বকখালি এবং সন্ধ্যের বকখালি কিন্তু একদম কিন্তু আলাদা। দুপুরের সময় যে এই জায়গাতে নেমে স্নান করতে ভয় পাচ্ছিলাম, বিকেলের সময় এই জায়গাতে জায়গায় জায়গায় অল্প একটু জল জমে রয়েছে, যেখানে জালে করে মাছ ধরা চলছে। বেশ কিছু সামুদ্রিক জীবের সাথে পরিচয় করতে করতে দেখলাম আমাদেরই ক্যাম্পের পাশের একটা প্রপার্টিতে কোনো একটা প্রজেক্টের কাজ চলছে, যার জন্য সমুদ্র থেকে বালি কাটা হচ্ছে। আমরা দীঘা, পুরী কিংবা অন্যান্য বিচে যখন ঘুরতে যাই, তখন সকালে সানরাইজ দেখার জন্য খুব ভোর থেকে আমরা সমুদ্রের বিচে ছুটে যাই। কিন্তু আমার কাছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই মনোমুগ্ধকর। সন্ধ্যের পরে রঙিন আলোয় সেজে ওঠা এবং সমুদ্রের ঝোড়ো হাওয়ায় ক্যাম্পের সৌন্দর্য একদম তাক লাগানো। এই ক্যাম্পে সন্ধ্যেবেলার স্ন্যাক্স 7টার আশেপাশে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা সমুদ্রের বিচে বসে কোথা দিয়ে অনেকটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এখন বাজে 7টা 42 স্ন্যাক্সে দিয়েছে দেখুন এইরকম গরম গরম দুটো মুচমুচে পেঁয়াজি কাগজের ঠোঙায় করে মুড়ি দিয়েছে, আর তার সাথে কিন্তু চানাচুর দেখতে পাচ্ছি, আর দিয়েছে হচ্ছে চা কাগজের কাপে করে। সুন্দর একটা আছে কালার চায়ের, বাহ চাটা কিন্তু খুব সুন্দর টেস্ট, একদম মুচমুচে, দারুণ লাগছে। এখানে সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সটা সেটা এনজয় করবো বলে এই টেন্টের ভেতরে নিলাম, কারণ বাইরে হচ্ছে গরম রয়েছে। এখন আমাদের ক্যাম্প থেকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সকে একটা টোটো ধরে চলে এখন এসেছি বকখালির বিচের সামনে। টোটোয় কিন্তু 15 টাকা করে ভাড়া নিচ্ছে শেয়ারিংয়ে। এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বকখালির বিচ মার্কেট। খুব বেশি বড় মার্কেট নয়, কিন্তু অনেক কিছু কেনাকাটার এখানে দোকান রয়েছে, খাবারের হোটেল রয়েছে। বকখালিকে যে হোয়াইট স্যান্ড বিচ বলা হয়, মানে সাদা বালির বিচ, এই হচ্ছে সেই সাদা বালিগুলো এত শুকনো আর ঝুরঝুরে যে হাওয়ার মধ্যে না উড়ে এসে চোখের মধ্যে এসে মানে প্রবেশ করছে। আর এই যে দেখুন সামনে এখানে বিচের মধ্যে কিন্তু অনেক খাবার দোকান বসেছে। বর্তমানে বকখালির জনপ্রিয়তা লাভ করেছে ঠিকই, কিন্তু দীঘা, পুরীর মতো অতটা জনপ্রিয়তা এখন লাভ করেনি, যার জন্য এখানে ভিড়ের পরিমাণও দীঘা, পুরীর তুলনায় একদম নায়েরই বরাবর। অন্যান্য সমুদ্র সৈকতের মতো বকখালিতে তাজা সি ফুড হয়তো খুব কমই পাবেন, এবং এখানে মার্কেটটাও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই ছোট। তবুও বলবো একদিনের জন্য বকখালি ঘুরতে আসলে বকখালিতে কিন্তু পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই। দিনের বেলা আসলে কিন্তু এত দোকানপাট বিচের মধ্যে লক্ষ্য করা যায় না, কিন্তু সন্ধ্যেবেলার এই সময় জল অনেক দূরে থাকে, যার জন্য এই বিচের মধ্যে কিন্তু অনেক খাবারের দোকান, কিছু কেনাকাটার দোকানও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখন বাজে ওই রাত্রি 8:30টার মতো। বকখালি বিচে আজকে বেশি ভিড় নেই,
কারণ আজকে হচ্ছে ছুটির দিন নয়, শনিবার রবিবার দিন এখানে ভিড় লক্ষ্য করা যায়। আর তাছাড়া এখানে কিছুদিন আগে ঝড়ের তাণ্ডব হয়েছে না, তার জন্য এখানে মানুষজন একটু কম আসছে। ওই যে একটু আগে দেখালাম, মানে আই লাভ বকখালির যে আই এবং লাভ দুটোই কিন্তু উড়ে গেছে, খালি বকখালিটা খালি রয়ে গেছে। এই যে দেখছেন ফাঁকা বিচ মার্কেট। তো এখন আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের ক্যাম্পে একটা টোটো করে। তো এখন বাজে রাত্রি 10:30। রাত্রে কিন্তু আজকে আমাদের ডিনারে আছে রুটি এবং হচ্ছে কষা মাংস, তার সাথে একটা আলু দিয়ে একটা সবজি দিয়ে গেছে, কিসের সবজি জানি না, এটা খেলে বুঝতে পারবো। আর এখানে একটা আছে মিষ্টি, সেই যে দুপুরে যেটা দিয়েছিল সেই মিষ্টি এটা। আর দুপুরে যখন লাঞ্চ টেবিলে আমরা খেতে বসেছিলাম তখনই আমাদেরকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল যে রাতে ডিনারে আমরা কি খাবো। তো আমরা রুটি চুজ করেছিলাম। এটা আপনারা যখন আসবেন আপনাদেরকেও এটা জিজ্ঞেস করে নেওয়া হবে। তাহলে চলুন আজকে এগুলো দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো, তারপর রাত্রে একটা জমিয়ে ঘুম দিতে হবে। কারণ একদিন আগে থেকে, মানে আমি যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি রাত্রে একটু ঘুম হয়নি ট্রেনের মধ্যে। চিকেনটা অল্প একটু শক্ত কিন্তু টেস্ট খুবই ভালো হয়েছে, আর ঝালটা একটু আছে। আপনারা যদি ঝাল যদি না খেতে চান তাহলে আগে থেকে জানিয়ে দেবেন, কম ঝাল দেওয়ার ব্যবস্থা করে দেবেন এনারা। এগুলো দিয়ে আজকে রাত্রেবেলা ডিনারটা আমরা সেরে এখন হচ্ছে ঘুম দেবো, কালকে সকালে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। সমুদ্র থেকে অনেক দূরে আমাদের গ্রাম এবং শহরের অভ্যন্তরীণ এলাকার থেকে সমুদ্রের তীরবর্তী জায়গাগুলোতে ভোর হয় অনেক তাড়াতাড়ি। ঘড়িতে 7-8টা বাজলে মনে হয় 10টার ঘর ছুঁয়েছে। ঘুম থেকে উঠে এখন বেরিয়ে পড়লাম ট্রেন থেকে, এখন ওই 8টার মতো বাজে। এখন সকালের ব্রেকফাস্টের জন্য আমাদেরকে ডাকলো, তো সকালে এখন হচ্ছে চাটা খাবো। এই যে এখানে চা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে দুধ চা, এখানে কিন্তু লিকার চায়ের অপশনও আছে, বললে বানিয়ে দেবে। সকালের চা বিস্কিট খেতে খেতে এই ক্যাম্পেরই দুই ভাই আমাকে বলল, যারা মাছ ধরতে শৌখিন তারা এখানে আসলে এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে যেখানে বেশ কিছু মাছও রয়েছে, চাইলে এখান থেকে মাছও ধরা যায়। এই ক্যাম্পের সামনে এই যে ছোট্ট পুকুরটা আছে দেখছেন, এই পুকুরে কিন্তু অনেক রকম মাছ আছে, এখানে মাছটা যেখানে ধরা হয়, এখানে ভেটকি মাছ, তারপরে তেলাপিয়া মাছ এই পুকুরের মধ্যে আছে। কিন্তু এটা মিষ্টি জল নয় যেহেতু, সেই জন্য এখানে রুই কাতলা এখানে আপনারা দেখতে পাবেন না, এখানে ওই লোনাজনের মাছগুলি আপনারা দেখতে পাবেন। আর এখানে এই একটু আগে আমি যে মাছ ধরেছিলাম দেখাচ্ছিলাম না, ওটা কিন্তু আমি মাছ ধরেছিলাম না, ওটা জাস্ট একটু মানে ফান। ওটা ছিল এইরকম একটা হচ্ছে লাকড়ি দেখছেন, এই লাকড়িটা দিয়ে আমি একটু মজা করছিলাম, মাছ ধরার মতো ট্রাই করছিলাম। আসলে আমি মাছ ধরছিলাম না, কিন্তু এখানে মাছ ধরা হয়, এখানে ছিপের ব্যবস্থাও আছে। এখানে বললেই ওই যে আটার একটা গোলা না, ওটা হচ্ছে মাখিয়ে দেবে, আপনারা বসে বসে এখানে কিন্তু মাছ ধরতে পারবেন, সময় কাটাতে পারবেন, বেশ ভালো লাগবে, কিন্তু খুব সুন্দর জায়গা। এখন সকাল 9টা বেজে 4 মিনিট, আর আমাদেরকে দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট। আমরা একটু পার্কের দিকটাতে আসছি, এই যে দেখছেন যেখানটায় পার্ক আছে ঝাউবনের মধ্যে, এই পার্কের সামনে বসে এখানে খাবো, কারণ জায়গাটা কিন্তু সকালের এই সময় খুব দারুণ লাগছে। তো এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে ঝাউ বাগান, আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বেড়াতেও আসে। বকখালিতে যখন আপনারা ঘুরতে আসবেন এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে ঘোরানো হবে। এখানে বসার জন্য কিন্তু এখানে এরকম সিমেন্টের খুঁটি এরকম বিছানো রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখানে বসেও খেতে পারি, কিংবা সামনে এখানে দোলা আছে, ওই দোলাতে বসেও কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা আমরা এনজয় করতে পারি। এখানে আসার কারণটা হচ্ছে ওখানে যে ডাইনিং আছে, ওখানে আমরা কালকে দুপুরে খাবার খেয়েছি, রাত্রে খেয়েছিলাম যদিও রুমে। তো ভাবলাম সকালের এই সময়টা এই ঝাউ বাগানের মধ্যে যদি খাওয়া যায় না, এখানে যে ভাইবসটা কিন্তু একদম দারুণ লাগছে। সকালে এই সময় বেশ ফুরফুরে সমুদ্রের ঝোড়ো হাওয়াও দিচ্ছে, তার সাথে বেশ মানে খুব একটা গরম নেই, এখানে বেশ ঠান্ডা আছে। তো এখানেই আমরা সকালের হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টে এই যে দেখছেন লুচি, আমাকে 4টি লুচি দিয়েছিল। এখানে যদি আপনারা চান আরও কিন্তু লুচি নিতে পারেন, যতটা খেতে পারবেন ততটা কিন্তু দেওয়া হয় এখানে লুচি। তার সাথে এখানে আলুর একটা ঝোল দিয়েছে, আর এই একটা হচ্ছে ডিম সেদ্ধ। তো চলুন খাওয়া যাক। লুচিটা বেশ নরম আছে, আলু ঝোলটাও বেশ খেতে ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ওখান থেকে খাবারটা তো হাতে করে নিয়ে চলে এসেছি, একটা চামচ যদি নিয়ে আসতাম ওটা ভালো হতো। তো এইভাবে খেতে হবে মুখ লাগিয়ে। বাহ, ঝোলটা বেশ সুন্দর লাগছে, আর এটা তো ডিম শুদ্ধ যেমন লাগে তেমনই লাগবে। ট্রাভেলটাকে যখন নেশা বানিয়ে নিয়েছি তাহলে জীবনে হয়তো অনেক জায়গায় ঘুরতে হবে, কিন্তু কিছু মুহূর্ত আছে যেগুলো কখনো ভোলা যায় না। আজকে এই বকখালিতে এসে একদিনের জন্য যেভাবে আমরা এনজয় করলাম, এই স্মৃতিগুলো কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই যাবে। তো এখন বাজে 10টা বেজে 40 মিনিট, এখন আমরা চেক আউট করে নেব। আর এখানে চেক আউট টাইম কিন্তু হচ্ছে সকাল 11টার সময়, মানে চেক ইন 12টা এবং চেক আউট হচ্ছে 11টা। তো আমরা একটু আগেই করে নিচ্ছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব। কোথা থেকে শুরু ট্রেনগুলো? 15 টাকা পার হেড খাওয়া দাওয়া দিয়ে, 4 বেলা খাওয়া দাওয়া। দুপুরে হয়েছে ফিশ থালি, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, চা, রাত হচ্ছে ডিনার হচ্ছে রুটি। আচ্ছা, এখানে যে বোর্ডে দেওয়া আছে যে 900 টাকা থেকে এখানে স্টার্ট, ওটা সিস্টেমটা কেমন? 900 টাকায় কি রুম দেওয়া হয় এখানে? হ্যাঁ, ওটা জঙ্গল টেন্ট। জঙ্গল টেন্ট, জঙ্গল টেন্ট হচ্ছে 900 টাকা করে।
আর ওখানে কি খাবার কি ইনক্লুড আছে? হ্যাঁ, ওখানে খাবার সমস্ত কিছু মানে প্যাকেজ, তাই তো? 900 টাকা নিয়ে প্যাকেজে। এখানে আপনারা যেই ট্রেনটি নিন না কেন সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। আর এখানে প্যাকেজের বাইরের একটা সিস্টেম আছে, যেটা ভাই বলছিল, একটু বলো ভাই। প্যাকেজ ছাড়া সিস্টেম আছে, খাওয়া দাওয়া থাকবে না, ওটা হচ্ছে শুধু রুম 1800 টাকা। এটা কি বড় রুম দেওয়া হচ্ছে? হ্যাঁ, এই রুম। আচ্ছা, এই এই জঙ্গল টেন্টও নেওয়া যাবে। আচ্ছা, এখানে জঙ্গল টেন্ট কিংবা এই যে বড় যে রুমগুলো আছে, সুইট রুম যেগুলো, তাই তো? তো এই রুমগুলো কিন্তু আপনারা প্যাকেজের বাইরেও নিতে পারেন। একদিনের জন্য এখানে এসেছিলাম, খুব ভালো লাগলো। এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি, এখন বাড়ি যেতে হবে। এখন কিন্তু আমরা একটা হচ্ছে এরকম টোটোয় করে এখন যাচ্ছি নামখানাতে। নামখানা থেকে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। আপনারা কিন্তু বকখালি থেকে বাসে করেও যেতে পারেন, 1 কিলোমিটার দূরেই বকখালি। আর বাসগুলো সব এই পেট্রোল পাম্পের সামনে, যেখান থেকে আমরা ক্যাম্পে প্রবেশ করেছিলাম, ওখানের উপর দিয়ে যায়। আপনারা কিন্তু বাসে উঠে ডাইরেক্ট কলকাতা পর্যন্ত যেতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।